আমাদের তো আর ইলেকট্রাল বন্ডের গল্প নেই শূন্য। মানুষের চাঁদায় যতটুকু পারি মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষের মনোভাব নিয়ে এনার্জি আমাদের পেতেই হবে। কারণ দলবদল যারা করতে আগ্রহী তাদের জন্য এনার্জির দরকার হয় না, তারা টুক করে বদলে দেবে। আমাদের লড়াইটা দিন বদলের লড়াই, মানুষের রুচির লড়াই। বেআইনি টাকার যোগান লাগে, পশ্চিমবাংলায় তা করার সুযোগ আছে। বেআইনি কাজের প্রশ্রয় লাগে, পশ্চিমবাংলায় তার মতন সুযোগ আছে। এবং শাসক দল যেভাবে চলছে তাদের বেআইনি কাজের মদত সব সময়তেই পাবার মতন সুযোগ পশ্চিমবাংলায় আছে। জঙ্গিদের জন্য সেফ জায়গা, জঙ্গিদের আতুর ঘর। বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না এটা বোঝে বলে পশ্চিমবাংলাতে এসে মমতার সঙ্গে রফা করেছে যে ভাই জেলে ঢোকাবো না, জেলে ঢোকানো উচিত। মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাইপোদের জন্য বানিয়ে দিয়েছেন ঘুগনি বিক্রি করো, চপ ভাজো, ও নিজের ভাইপোকে শেখাক, লুট না করে চপ বিক্রি করতে বলুক। অন্তত 7টা 8টা আসন, এটা 10-12 হওয়া সম্ভব। যেটা তৃণমূলও হারবে, যেটা বিজেপিও হারবে, জিতবে মানুষ, অতএব জিতবে লাল ঝান্ডা। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা। একে রবিবার, তার উপরে নববর্ষ। নববর্ষের সকালে একেবারে দমদম জুড়ে প্রচার সারলেন দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তার সঙ্গে কথা বলবে, এই মুহূর্তে আমাদের সঙ্গে তাকে পেয়ে গিয়েছি। নববর্ষ, তার উপরে আবার রবিবার, কিভাবে প্রচার সারলেন আর কেমন লাগলো? নির্বাচনের ঠিক প্রাককালে আমরা প্রচারের কাজে আজকে যেমন ছিলাম, তেমন যেহেতু আজকে নববর্ষ, নতুন একটা বছরকে আহ্বান করা, পুরনো গ্লানি তার থেকে মুক্তি পাওয়ার একটা মানুষের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। স্বাভাবিক কারণেই নববর্ষের আবহকে সঙ্গে রেখে গান, নাচ এই সহ আমাদের বন্ধুরা তারা পরিক্রমায় সঙ্গে থেকেছেন। আমি ওদের সঙ্গে পরিক্রমায় থেকেছি। অন্যান্য দিনের মতন লাল সালুও গলায় জলায়নি, অথবা ভোট দিন করতে হয়নি। ভোট দিন আমি খুব একটা সবসময় করি না, মানুষ যা বোঝার নিশ্চয়ই বোঝেন। মানুষ নিজেরাই সিদ্ধান্ত আমাদের যে খারাপ নিতে পারবেন না, ভালো নিতে পারবেন। মূলত নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করা, মানুষের শুভেচ্ছা গ্রহণ করা, মানুষের ভরসা, তার আকাঙ্ক্ষা মানুষের কাছে জানানো, এই মনোভাবেই। এবং বছরটা যখন বদলে গেল, সময়টাকেও বদলে দিতে হবে, যা চলছে তাকেও বদলে দিতে হবে। আর সেই বদলে দেবার মানুষের প্রয়োজনের লড়াইতে আমি তাদের সঙ্গী, এইটুকুই মানুষের কাছে কমিউনিকেট করা। সুজনবাবু, ভোট যতই এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, সমানে পাল্লা দিয়ে কিন্তু রোদের তাপও বাড়ছে। এমন সময়ে প্রচার তো লাগাতার করে যাচ্ছেন, কিভাবে এনার্জি কিভাবে পাচ্ছেন? দেখুন, আমার কাছে, আমার বিবেচনায় সবচেয়ে বড় এনার্জি হচ্ছে মানুষ। আপনি মানুষের মুখের দিকে তাকান, তাদের আরতিটাকে বুঝুন। যে মায়েরা ব্রত পালন করে সন্তানের মঙ্গল কামনায়, সেই মায়েরা এখন কাঁদছে। 500 টাকা 1000 টাকার গল্প এটা না। মানুষ তার সন্তানের মঙ্গল চায়। তার সন্তানটা লেখাপড়া করেছে, কাজকর্ম করবে, কোথায় কাজ? তারপরে সংসার করবে, কোথায় সংসার করার সুযোগ? ফলে একটা ভরা সংসার দেখবে মা অথবা বাবা, তার মতো তাদের যে আকাঙ্ক্ষা, সেটাই কার্যত প্রায় অর্ধেক 12টা বেজে যাচ্ছে, বৃদ্ধাবাস হয়ে গেল বাংলাটা। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে, ভালো লেখাপড়া করলে ব্যাঙ্গালোর, পুনে অথবা ইত্যাদি। যদি ভালো লেখাপড়া করতে না পারে তাহলে কেরালা কিংবা চেন্নাই কিংবা ইত্যাদি। ভিন রাজ্য ছাড়া কাজ নেই। তারপর পরিযায়ী শ্রমিক আমাদের বাড়ির ছেলেমেয়েরা, কি তাদের অপরাধ, কি তাদের মা বাবার অপরাধ? তারপর কিছুদিন পর খবর আসছে লাশ হয়ে ফিরতে হচ্ছে পারলে প্রায়। ফলে এই যে দুর্ভাগ্য, এটা মানুষ মানছে না। এই মানুষের মুখের দিকে তাকালে, মানুষের মনের আরতি শুনতে পারলে এনার্জি আসতে বাধ্য। এনার্জিটা যারা মানুষমুখী মনোভাবে চলবেন, মানুষের কথা ভাববেন, তাদের এনার্জি পেতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি মানুষের মনোভাব নিয়ে চলি, মানুষের সঙ্গে থাকি, মানুষের কথায় চলি, মানুষের কথায় কথা বলি। ফলে আমার মনে হয় না কষ্ট হয়, ঘাম বেরোয় সারাদিন। আর আমি তো মূলত হাঁটি, হেঁটে হেঁটে পরিক্রমা। আমার তো ওই রকম 2.5 মাসের ক্যাম্পেইন, অন্তত 1.5 মাস তো রাস্তায় হাঁটবো। বাকি 15 দিন 20 দিন 1 মাস হতো এটা ওটা গাড়িতে উঠলাম বা ইত্যাদি।
তাতে মানুষের কাছে যাওয়া যায় অনেক বেশি। আবার হেঁটে পরিক্রমা প্রায় শেষ, এখন একটা টোটো জোগাড় করেছি, তাতেও খুব জার্কিং হয়, খুব কষ্ট হয়। তারপরে পরে দেখা যাক, আমাদের তো আর ইলেকট্রাল বন্ডের গল্প নেই শূন্য, মানুষের চাঁদায় যতটুকু পারি মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষের মনোভাব নিয়ে এনার্জি আমাদের পেতেই হবে। কারণ দলবদল যারা করতে আগ্রহী তাদের জন্য এনার্জির দরকার হয় না, তারা টুক করে বদলে দেবে। আমাদের লড়াইটা দিন বদলের লড়াই, মানুষের রুচির লড়াই। ফলে এই দিন বদলের এই লড়াইতে এনার্জি পেতেই হবে। সুজনবাবু, একটা প্রসঙ্গ আপনি তুললেন যে এই রাজ্যে বেকারত্ব বাড়ছে দিন দিন, কর্মসংস্থান নেই, মানুষ কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে। আর অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড করে এ রাজ্যে গা ঢাকা দিচ্ছে। দুষ্কৃতীদের, জঙ্গিদের আত্মগোপনের আদর্শ স্থান হয়ে উঠছে বাংলা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কথা একটা হচ্ছে যে দেশ জুড়েই বেকারি, কিন্তু পশ্চিমবাংলা ভয়াবহ। দেশ জুড়েই বেকারি, মোদিজি সর্বনাশ করে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলা ভয়াবহ। পশ্চিমবাংলায় অ্যাডিশনাল লুট, দুর্নীতি, পাচার চক্র, গরিব মানুষকে চুষে শান্তিনিকেতন হচ্ছে, ব্যানার্জি পরিবারের 35টা প্লট হচ্ছে, কারুর ঘরে 100 কোটি টাকা জমছে, কারুর ফ্ল্যাটে বান্ধবীর কাছে 50 কোটি টাকা জমছে ইত্যাদি। কারুর সঙ্গী সাথী বাকিবুর মার্কা যদি থাকে তাদের দেশে বিদেশে ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি, পিছনে মন্ত্রী। ফলে না লুঠের রাজত্ব চলছে। তাহলে লুঠের রাজত্ব যখন চলে, বুঝবেন লুঠেরারা তারা সরকারি বদান্যতায় এমনভাবে চলছে, তাকে আশ্রয় করে জঙ্গিরা ঘাঁটি করার সুযোগ পাচ্ছে। আপনি খাগড়াগড় মনে পড়ছে? তলায় তৃণমূলের পার্টি অফিস, ওপরে জঙ্গি কাণ্ড কারখানা, বিস্ফোরণ হলো, ধরা পড়লো, মনে পড়ছে? রাজ্য সরকার চুপ, না কিছুই হয়নি, এই গোছের ভাব। এগরাতে যে কাণ্ড ঘটেছে, বেচপোল আমাদের দত্তপুকুরে যে কাণ্ড ঘটেছে, বজবজে যে কাণ্ড ঘটেছে ইত্যাদি, আমি বাড়াচ্ছি না। ফলে পশ্চিমবাংলাটা একটা গুলি বোমা বন্দুক বারুদের স্তূপ, আর সেই কারণেই জঙ্গিরা মনে করছে ওদের জন্য এটা সেফ হেভেন। সেফ হেভেন করতে গেলে বেআইনি টাকার যোগান লাগে, পশ্চিমবাংলায় তা করার সুযোগ আছে। বেআইনি কাজের প্রশ্রয় লাগে, পশ্চিমবাংলায় তার মতন সুযোগ আছে। এবং শাসক দল যেভাবে চলছে তাদের বেআইনি কাজের মদত সব সময়তেই পাবার মতন সুযোগ পশ্চিমবাংলায় আছে। জঙ্গিদের জন্য সেফ জায়গা, আতুর ঘর, জঙ্গিদের আতুর ঘর। জঙ্গিদের জন্য সেফ জায়গা বললেন পশ্চিমবঙ্গ, কিন্তু সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়? আর একটা প্রশ্ন উঠছে এখানে, পুলিশের ভূমিকা তাহলে কি? সাধারণ মানুষের তো পশ্চিমবাংলায় নিরাপত্তা নেই। পশ্চিমবাংলায় সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই, সাধারণ মানুষ তো বিপন্ন। পশ্চিমবাংলায় তো মহিলাদের নিরাপত্তা নেই, রাত্রি 12টার সময় পার্টি অফিসে তাদের ডেকে পিঠে বানানোর বরাত দেওয়া হয়, তাদের তো নিরাপত্তা নেই। পশ্চিমবাংলার সাধারণ মানুষ, আদিবাসী অথবা গরিব মানুষ, তার জমি তো কেড়ে নিয়ে মাছের ঘেরি করা হয়, তার তো নিরাপত্তা নেই। পশ্চিমবাংলার স্কুল কলেজ, সাধারণ ছেলে মেয়ে পরিবার সংসার নিয়ে থাকবে, তার তো নিরাপত্তা নেই, ভিন রাজ্যে প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয়। পশ্চিমবাংলায় আপনি তৃণমূল কর্মীদের নিরাপত্তা আছে? আমি বলছি নেই, নেই। তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সন্দেশকারীদের মার খেয়েছিলেন, পুলিশ মন্ত্রীর পাশে দাঁড়ায়নি, দুষ্কৃতীর পাশে দাঁড়িয়েছে। বিডিও সন্দেশকারীদের মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, পুলিশ এবং প্রশাসন বিডিও পাশে দাঁড়ায়নি, দুষ্কৃতীর পাশে দাঁড়িয়েছে। আমি বসে আছি দমদমে, নয়ন সাহা যুবক ছেলে খুন হয়ে গেল, তৃণমূল পরিবার, অভিযুক্ত যারা তারা তৃণমূলের নেতা, কোনো ব্যবস্থা হয়েছে? ফলে কারুর কোনো নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার সমগ্র নিরাপত্তা পিসির আর ভাইপোর, পিসি আর ভাইপোর জন্যই সব ব্যবস্থা, শয়ে হাজারে হাজারে পুলিশ, এবং ওরা ঘেরাটোপের মধ্যে থাকবে। আর তৃণমূল থেকে কখনো বিজেপি হলে তখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, বিজেপি থেকে তৃণমূল হলে রাজ্য পুলিশের ঘেরাটোপ। মানুষেরও নিরাপত্তা নেই, তৃণমূল কর্মীদেরও নিরাপত্তা নেই, মায়েদেরও নিরাপত্তা নেই। এবার বিজেপি বলছে যে এবার 400 পার, অন্যদিকে বাংলায় 35টা আসনের তারা টার্গেট নিয়েছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে দলীয় কর্মীদেরই ক্ষোভের মুখে পড়ছে বিজেপি প্রার্থীরা। সুভাষ সরকারকে তো আমরা বাঁকুড়ায় দেখেইছি, এখন দেখছি আসানসোলের যিনি বিজেপি প্রার্থী তিনি প্রথম দিন প্রচারে বেরিয়েই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে, কারণ তিনি যে বিধায়ককে নিয়ে
বেরিয়েছেন তিনি নাকি গরু পাচারের সঙ্গে যুক্ত। তৃণমূল দলটা কার্যত পশ্চিমবাংলাতে এক গোডাউনের দুটো শোরুম, একটা তৃণমূল একটা বিজেপি। গোডাউনটা কন্ট্রোল করে আরএসএস। আপনি খুব আশ্চর্য হচ্ছেন যে বিজেপি প্রার্থীরা ক্ষোভের মুখে পড়ছে বিজেপি কর্মীদের। স্বাভাবিক, গোডাউনটা আরএসএসের, তার একটা শোরুম তৃণমূলের, একটা শোরুম বিজেপির। না বোঝার তো কোনো কারণ নেই। ফলে ছাটমাল নিয়ে বিজেপি, তৃণমূলের ছাটমাল নিয়ে বিজেপি, আবার বিজেপির ছাটমাল নিয়ে তৃণমূল। এই নির্বাচনে তৃণমূলের অন্তত 7 জন প্রার্থী আছেন যারা বিজেপি, তার মধ্যে 3 জন এক্সিস্টিং এই বিধানসভায় বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী, ভাইস ভার্সা। একই রকমভাবে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। সুভাষ সরকার বিক্ষোভের মুখে পড়েছেন। আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলছি না। আসানসোলের প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছেন। ওরা বলছে আরে আসানসোলের তো এমপি ছিলেন, কোনো কাজ করেননি বলে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো অন্য কোথায়, দার্জিলিং না কোথায়, তারপরে কোথায় এদিক ওদিক ভেঙে ভুগে গিয়ে আবার একটা শেষ পেশে হাজির হয়েছে। কী ব্যাপার এটা? এবং তারপর তার সঙ্গে যারা, তারা গরু পাচারের কাণ্ডতে যুক্ত আছে অনুব্রত মণ্ডলের সঙ্গে, আবার তারা ক্যাম্পেইনে যুক্ত আছে বিজেপি প্রার্থীর সঙ্গে। এটা মানুষকে কি করে, মানুষ বুঝতে পারছেন কি করে আমরা বোঝাবো যে তৃণমূলের যা সম্পদ বিজেপিরই সেটা সম্পদ। যতক্ষণ তৃণমূলে থাকে তৃণমূল বলে সম্পদ, তৃণমূল থেকে চলে গেলে বিজেপিতে তখন বলে আপদ। আবার বিজেপি থেকে যে তৃণমূলে আসে আবার তারা সম্পদ হয়ে যায়। ফলে এরকম যদি একটা রাজনীতির দল হয়, সেটা রাজনীতির দল না, লুঠেরা বাহিনী। এবং লুঠেরা বাহিনী যদি থাকে, মানুষের বিক্ষোভটা স্বাভাবিক, সঙ্গত। আপনারা ওপরে ওপরে দেখছেন, ভেতরে ভেতরে ভেঙে চৌচির। মোদিজি 400 আসন পাবে, গভর্নমেন্ট করতে পারবে না। কোথায় বেশি আসন পাবে মোদিজি? কোথায়? রাজস্থানে 25-এ 25 হয়ে রয়েছে, 26 হতে পারে নাকি 25-এর মধ্যে? গুজরাটে 26-এ 26 হয়ে রয়েছে, ওটা 27 হবে, একটা বাড়বে, বাড়ার তো চান্স নেই, কমবে। দিল্লির 7-এ 7 কমবে, হরিয়ানা 100-এ 100 কমবে, বিহারে একটা বাদ দিয়ে সব কটা কমবে। ফলে বিজেপি গোটা ভারতবর্ষে কমবে, এটা সবাই জানে বলে, বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না এটা বোঝে বলে পশ্চিমবাংলাতে এসে মমতার সঙ্গে রফা করেছে যে ভাই জেলে ঢোকাবো না, জেলে ঢোকানো উচিত। দিল্লি অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পেরেছে বেঠিকভাবে, অন্যায়ভাবে। যদি ওদের জেলে ঢোকায় তার চাইতে শতগুণ অপরাধী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যুবকদের জীবন শেষ করে দিয়েছে। চিটফান্ডে সবচাইতে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি। কে বলছেন? তৃণমূলের এমপি বলছেন তৎকালীন। কিন্তু তোমাকে জেলে ঢোকাবো না, তুমি আর সিট পাইয়ে দাও। ফলে বিজেপি পশ্চিমবাংলা থেকে কয়েকটা সিট যদি বেশি পায়, যদি গভর্নমেন্টটা রক্ষা হয়, এই মনোভাবে আছে। কিন্তু বিজেপি এবার গভর্নমেন্ট করতে পারবে না, কোনো স্কোপ নেই। সেই কারণে একবার এসে বলেছিল 35টা আসন চাই, তারপরে প্রধানমন্ত্রী এসে বললেন 42-এ 42, তারপরে এখন আবার সুর নরম করে অমিত শাহ বলছে 42-এ 30। কদিন পরে দেখবেন ওরা, এটা কি এপ্রিল মাস তো যাচ্ছে এখন, এপ্রিল মাসে বলছে 400, মে মাসের গোড়ায় দেখবেন বলবে 300, জুন মাসের 1 তারিখ যেদিন ভোট হবে, 4 তারিখ রেজাল্ট বেরোবে, তার আগে বলবে 200 আসন পেলে আমরা বেঁচে যাই, বিরোধী দল তকমা থাকবে। আচ্ছা, একটা বিষয় আপনারা বারবার বলছেন তৃণমূল বিজেপি সেটিং, এদিকে মমতা ব্যানার্জি মঞ্চ থেকে বারবার বলছেন যে বিজেপির সঙ্গে একজোট বেঁধে কাজ করছে সিপিএম কংগ্রেস। বাংলায় ছেড়ে দেন না, মমতার কথা ছেড়ে দেন না। মমতা যা যা বলেছিল, মানুষের জীবন পরিশান হয়ে গেছে। যা যা বলেছিল একটা কথা রক্ষা করেনি। 10 লক্ষ বেকারের চাকরি, একটা কথা রক্ষা করেনি। কনস্টেবলের চাকরি বাতিল করে দিয়ে সিভিক পুলিশ পয়সা খেয়ে করছে। সরকারি চাকরি খারিজ করে দিয়ে কন্ট্রাকচুয়াল লোক নিচ্ছে, তাদের কোনো স্থিরতা নেই, তাদের জীবন কীভাবে চলবে তার দেখভাল করার কিছু নেই। লেখাপড়া করা ছেলে মেয়ে, গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, এমনকি বিটেক ইঞ্জিনিয়ার, ডেলিভারি বয়ের কাজ করছে। দেখতে চান? মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাইপোদের জন্য বানিয়ে দিয়েছেন, ঘুগনি বিক্রি করো, চপ ভাজো, ও নিজের ভাইপোকে শেখাক, লুট না করে চপ বিক্রি করতে বলুক। ফালতু সমস্ত কথা এসব। মমতার কথা আপনি ছাড়ুন। মমতা বলছে যে
বিজেপি ইত্যাদি ইত্যাদি তৃণমূল, উনি বিজেপির সাথে সংসার করেছেন, সরকার করেছেন। এবং আসলে যে মমতা ব্যানার্জি বিজেপিরই সঙ্গী, এটা তো স্পষ্ট করে দিয়েছে মমতা ব্যানার্জির ভাইপো। কি বলল? যারা বিজেপির বিরোধী দিল্লি তাদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিয়ে জেলে পড়ছে বলে দুটো নাম বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ওরা যেহেতু বিজেপির বিরোধী, সেই কারণে ওদের জেলে পড়েছে এজেন্সি মারফত। আর যারা বিজেপির পক্ষে, হেমন্ত বিশ্ব শর্মা, তাদেরকে ক্লিন চিট দিয়েছে। আমি ভাইপোকে জিজ্ঞেস করি, আপনার পিসি কোন পক্ষে, প্রথম পক্ষে না দ্বিতীয় পক্ষে? বিজেপি বিরোধী হলে তো জেলে যেত, বিজেপি যারা বিরোধিতা করেছে তারা জেলে গেছে। তো মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধিতা করেননি বলেই জেল থেকে এখনো টিকে আছেন, ভাইপো বলে দিয়েছে। তো আমার আপনার বলার কি আছে? হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির হয়ে বিজেপি করেন, আর মমতা ব্যানার্জিরা তৃণমূলের হয়ে বিজেপি করেন, তৃণমূলের হয়ে বিরোধী দলকে ভাঙার চেষ্টা করেন যাতে বিজেপি লাভ হয়। ভোট যত এগিয়ে আসছে, সেই সমীক্ষাগুলো, শেষ প্রশ্ন, সমীক্ষাগুলো প্রকাশ হচ্ছে। এবিপির সি ভোটার সমীক্ষায় জানা যাচ্ছে যে সিপিআইএম কোনো আসনই পাবে না। প্রথমত সমীক্ষা সব মিললে তো আর লোকের ভোট করার দরকার ছিল না, সমীক্ষা করেই চলে যেত। সমীক্ষাটা সব না। পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট, এসব ব্যাপার বোঝেন, তারা যে সমীক্ষা করেছেন সেই রিপোর্টটাও নিশ্চয়ই আপনারা পেয়েছেন। সেই রিপোর্টে বলছে, এবং সেই রিপোর্টটা সি ভোটারের সঙ্গে মিলছে, আমি পরে আসছি সে কথায়। সেই সমীক্ষায় বলছে 10-12টা আসন তৃণমূল এবং বিজেপিকে কাঁদতে হবে বাম কংগ্রেস। এবারের নির্বাচনে তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে, সবাই জানে কমবে। বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে, সবাই জানে কমবে। বিজেপি তৃণমূল দুজনেরই ভোট পার্সেন্টেজ কমবে, একমাত্র ভোট পার্সেন্টেজ বাড়বে বাম কংগ্রেসের। মিলিয়ে নেবেন, কটা আসন পাবে? মিলিয়ে নেবেন। বিজেপির আসনও কমবে, তৃণমূলের আসনও কমবে, সেই কারণে দায় নেই। তৃণমূল বললো 35, বিজেপি বললো 35, দুই মিলে যোগ করে 70, 42-এ 70 ভুল অঙ্ক। তারপরে দুজনেই অ্যামেন্ড করে বললো, তৃণমূল বললো 30টা পাবো, বিজেপি বললো 30টা পাবো, 42-এর মধ্যে 60, সেটাও ভুল অঙ্ক। আর আপনি সি ভোটারের যে সমীক্ষা না কি একটা বলছেন, সবাই সমীক্ষা করে, মেলে না মেলে সমীক্ষা করাটা তাদের কাজ। সেখানে রিপোর্ট দেখেছেন, ক্লিয়ার মেজরিটি অফ তৃণমূল 9টা, ক্লিয়ার মেজরিটি অফ বিজেপি 10টা, ক্লিয়ার মেজরিটি অফ কংগ্রেস 1টা। 9 আর 10-এ 19, আর 1-এ 20, 20টা ক্লিয়ার মেজরিটি। গতবারে কি ছিল? 42টা ক্লিয়ার মেজরিটি। এমনকি বাম কংগ্রেস, আমরা কংগ্রেসকে 2টো আসনে সমর্থন করেছিলাম, সে দুটো কংগ্রেসকে দেখায়নি। সম্ভবত 42টাই দেখিয়েছিল ক্লিয়ার মেজরিটি অফ আইদার বিজেপি আর তৃণমূল। এবার ক্লিয়ার মেজরিটি 42 দেখাতে পারেনি, 20 দেখিয়েছে। বাকিটা হাড্ডাহাড্ডি, তার মধ্যে ত্রিমুখী। 1% হলে ভোট উল্টে যাবে, 3% হলে ভোট উল্টে যাবে, দেখেছেন? মেলান ওই 1%, 3% মানে ওখানে বিজেপির ভোটও কমছে, তৃণমূলের ভোটও কমছে, বামেদের ভোটও বাড়ছে। কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপি, এমনকি সি ভোটারও পরিষ্কার হয়েছে, ধরো দমদম 1% হলে এদিক ওদিক হয়ে যাবে। মানেটা কি? মানে যারা জিতে ছিল এবং যারা জিতে থাকবে, যারা রাজ্যের সরকার আছে এবং যারা দিল্লি সরকার আছে, তারা দুইও হাল খারাপ। 1% হলেই আউট, 1% হলে আউট মানে ত্রিমুখী। তাহলে বিজেপিরও কমছে, তৃণমূলেরও কমছে, বাম ফিনিক্স পাখির মতন করে এগিয়ে এসছে। দুব্য ঘাস আপনি যতই কাটুন আর নিড়িয়ে দিন, আবার দুর্ব ঘাস জেগে উঠবে। বাম কংগ্রেস ওইভাবেই জেগে উঠবে মানুষের জন্য। বাম কংগ্রেস জোট কত সিট পাবে, কতটা আশাবাদী? আমি কোনো ভবিষ্যৎবাণী কোনোদিন করিনি, এখনো করব না, কিন্তু বাকিরা তো করে দিচ্ছে, তাই আপনারা যাই করুক, বাকির সঙ্গে আমার মেলাবেন না। বাকিরা তো অর্ধেক তোলাবাজি করে, লুট করে, বেআইনি সম্পদ করে, বাড়ির পর বাড়ি করে, তারপর অ্যাটাচমেন্ট হয়। বোধহয় জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের বাড়ি বোধহয় অ্যাটাচমেন্ট হয়েছে, সল্টলেকের বাড়ি বোধহয় অ্যাটাচমেন্ট হয়েছে, দুর্নীতিতে করা। শান্তিনিকেতনের বাড়িটা অ্যাটাচমেন্ট হবে কবে? কালীঘাটের 35টা প্লট অ্যাটাচমেন্ট হবে কবে? অপেক্ষায় আছে। এরা যদি না করে আমরা এসে করবো, এটা বুঝে রাখুন। তাহলে ওরা করলে আমায় করতে হবে ভাববেন না। আমি কোনো ভবিষ্যৎবাণী করি না, করছি না, কিন্তু এইটুকু করে গেলাম, মুর্শিদাবাদ সহ
দমদম আমি আলাদা করে বলছি না, মানুষ আমার চেয়ে ভালো বোঝেন। অন্তত 7টা-8টা আসন, এটা 10-12 হওয়া সম্ভব। যেটা তৃণমূলও হারবে, যেটা বিজেপিও হারবে, জিতবে মানুষ, অতএব জিতবে লাল ঝান্ডা।